মর্নিং এভরিওয়ান। আজকে প্রায় এক সপ্তাহ পর টুইটি স্কুলে যাচ্ছে। লাস্ট বৃহস্পতিবার স্কুলে গেছিল, তারপরে মিটিং মিছিল করতে করতে পরীক্ষাও পিছোচ্ছে আর স্কুলেও যাচ্ছে না, এই করে করে, তাই তো টুইটি? হ্যাঁ, লাস্ট বৃহস্পতিবার স্কুলের পর আজকে ওর স্কুল, তা আবার আজকে পরীক্ষা আছে, মানে যে পরীক্ষাটা কালকে হওয়ার কথা ছিল সেটা আজকে। আর বেচারির শনিবারও স্কুল করে দিয়েছে ওই জন্য এই উইকে, এই জন্য একটু দুঃখ পাচ্ছে যে আমি শনিবার স্কুলে যেতে হবে। টুইটি, শনিবার তুই স্কুলে যাবি আর আমরা বেড়াতে যাবো। তুই স্কুলে থাকবি, সেই টাইমটা চল চল ব্যাগ নে, এটা বললেই টুইটি রেগে যায়, তাই না? বেড়াতে ফর ইউ। কেন যাবো না বেড়াতে? কেন কেন? আমাকে সেলিব্রেট করতে। একদিন জুডিও থেকে এই মিষ্টি সুজটা নিয়েছি। দুদিন ধরে এত বৃষ্টি হলো, গরম কিন্তু কিছু কমলো না। যখন বৃষ্টি হয়েছে তখন কমেছে, বাট আজকে বাইরে এত রোদ, বেশ ভালো গরম। যাই হোক, এই সপ্তাহে তো আবার শনিবার, ভাবলাম আজকে বৃহস্পতিবার, শুক্রবার কালকে স্কুল করলেই হয়ে যাবে, বাট কালকে বোধহয় ছুটি ওদের। হ্যাঁ, কালকে ছুটি, আবার যথারীতি আবার শনিবার স্কুল আছে, কারণ শনিবার দিনও তো ওদের পরীক্ষাও আছে। শনিবার দিন ওই যে কালকে স্কুল হয়নি, মিটিং মিছিল ঝামেলা এইসব করতে গিয়ে কালকে স্কুল হলো না, আর আজকে আবার শনিবার দিন আবার স্কুলে যেতে হবে ওদের। কি জ্বালা আবার। আচ্ছা, আজকে আমার ব্রেকফাস্ট ভেজিটেবল পনির দিয়ে স্যান্ডউইচ, এগ, আর প্রান্তিকের হচ্ছে ওটস উইথ পিনাট বাটার। এই পিনাট বাটারটা গলেছে? হ্যাঁ, গলে গেছে, গরম দুধে দিয়েছি, গলে গেছে। অ্যান্ড স্প্রাউট। আজকে একটু স্ট্রাকচারটা চেঞ্জ লাগছে, কারণ আমি ডাইনিং টেবিলটাকে কালকে ঘুরিয়ে দিয়েছি আর স্পেসটা অনেক বেশি লাগছে, বেশ ভালো লাগছে, কিন্তু বেশ অন্যরকম লাগছে। এমনি আমার এই ডাইনিংটা অনেক বড়, অনেকই বড়, অ্যাজ এ 2 BHK হিসেবে এই ফ্ল্যাটের স্ট্রাকচারটা সত্যিই অনেক বড়। তারপর ডাইনিং টেবিলটা ঘুরিয়ে দেওয়াতে আরও বড় লাগছে। এই ডাইনিংয়ের সোফাটা ইজ মিসিং। দ্য সোফা হিস্ট্রি পরে বলবো, এখন প্রচুর কাজ আছে, কাজটা সেরে নিয়ে তারপর বলছি সোফার হিস্ট্রি কি। এখানে মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে চলছে মাছ ভাজা। ঠিক গেছে বাজারে একটু ঠাকুরের জন্য ফল ফুল এগুলো সব আনতে, আর আমি এদিকে রান্নাবান্নাটা সেরে ফেলছি, কারণ ও আজকে অফিসেও যাবে। বৃহস্পতিবার যায় না অফিস, কিন্তু দুদিন ধরে অফিস যেতে পারছে না, বাড়ি থেকেই কাজ করছে, কারণ এই মিটিং মিছিল এর মধ্যে যদি বেরোয়, নিজের গাড়ি নিয়ে গেলে তাও একটা ব্যাপার হয়, কিন্তু একা এমনি পাবলিক ট্রান্সপোর্টে ও বলে রাত হয়ে যায়, যে হয়ে গেলে না এমনি বাস টাস খুব কম পায়, অটো তো পাওয়াই যায় না, ফুল হয় না, হলেও হয়তো অটো ফুল হচ্ছে না, বসে রয়েছে ওই জন্য খুব প্রবলেম হয়ে যায়। সেই জন্য আর অফিসে বাসের জন্য ওয়েট করলে বা অফিসে গাড়ির জন্য ওয়েট করলে অনেকটা রাত হয়ে যায়। সেই জন্য বললো যে থাক, দরকার নেই যাওয়ার, দুদিন বরং বাড়ি থেকেই কাজ করি, তারপরে নয় অফিস যাওয়া যাবে। আর বাড়ি থেকে অফিস করলে কাজটা একটু বেশিই হয়, অফিসে গেলে যাতায়াত করতে অনেকটা সময় চলে যায়। তো আমি তোমাদের এখন বলি যে আমার সোফার কি হিস্ট্রি। আমরা এখানে আসার পরই তো আমরা ওই বাড়ির রেনোভেশন, মানে ওই বাড়ির ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছিলাম। তো তারপরে আমরা ভাবলাম যে এই বাড়ির জন্য একটা সোফা অর্ডার করি, সোফা কাম বেড, যাতে ওই বেডটাকে আমরা আমাদের নতুন বাড়িতে অ্যাজ এ গেস্ট রুমে আমরা ওটাকে রাখতে পারি, সোফা কাম বেড যেহেতু। তো সেটাই আমার প্ল্যান ছিল, তাহলে এই বাড়িটাতেও ইউজ করা যাবে, আবার ও বাড়িতেও আমি নিয়ে যেতে পারবো। এই প্ল্যান করে লোকাল একটা কার্পেন্টার মানে তার বড় সড়ো দোকান আছে, তো আমরা সেখানে একটা সোফা কাম বেড পছন্দ করি। তো সেটা আমরা মার্চ মাসে এসেছি, এপ্রিল মাস নাগাদ আমরা ওটাকে এপ্রিল মাসে 11 তারিখ নাগাদ আমরা ওটাকে পছন্দ করেছি। তো আমরা সব অর্ডার দিয়ে দিলাম, 15,000 টাকা অ্যাডভান্সও দিয়ে দিলাম, যে ওরা বললো 1 মাসের মধ্যে ওটা রেডি হয়ে যাবে। তো খুব ভালো কথা। তো 22 দিন বলেছে, 22 থেকে 1 মাস, 22 দিন থেকে 1 মাস। তো যখন 20 দিন হয়ে গেছে, এবং আমরা বারবার বলেছিলাম যে যতখানি হবে আমাকে ছবি পাঠাবেন, বলেছিল হ্যাঁ পাঠাবো। তো 22 দিনে কোনো প্রান্তিক যতবারই গিয়ে জিজ্ঞেস করেছে কাজ শুরু হয়নি, কাঠ কেনা হয়ে গেছে, এটা শুধু বলেছে। তো প্রান্তিক তখন বললো যে কাজটা শুরু করুন। মোটামুটি 22 দিনের মাথায় গিয়ে উনি কাজটা শুরু করেন, এবং শুরু করতে গিয়ে বুঝতে পারলেন যে উনি ডিজাইনটাই ভুলে গেছেন। ওই জন্য আমি আবার নতুন করে ওনাকে ডিজাইনটা বুঝিয়ে দিলাম। ডিজাইন বোঝানো হলো, কাজও শুরু হলো, কাজ হচ্ছে মোটামুটি আরও 1 মাস পরে, মানে অর্ডার দেওয়ার 2 মাস পরে গিয়ে আমার কাছে সোফাটা এলো মানে আমাদেরকে বললো রেডি হয়ে গেছে। যখন আমাদের সোফার ছবি পাঠালো তখন দেখলাম কালার ম্যাচিং নেই,
ডিজাইন ম্যাচিংও নেই। তখন আমি বললাম আমি তো এগুলো চাইনি। তখন বললো কি ও হো এগুলো দেখুন এগুলো করতে বেশি খাটনি হয়। আমি যে আমার খাটনির কাজ তো লাগবে না, আমি তো এগুলো চাইনি, ঠিক আছে আমি এডিট করে দিচ্ছি। দিয়ে আবার উনি খুলে অন্য কাপড় মানে অন্য ওপরে যে কাভারটা সেটা অন্য লাগিয়ে আমি যেরকম ডিজাইন বলেছিলাম সেরকম করে আমাকে প্লাস্টিক র্যাপ করে রোদের মধ্যে দাঁড় করিয়ে একটা ছবি তুলে পাঠিয়েছে। প্লাস্টিক র্যাপের ওপর রোদ পড়ে একদম চকচক করছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না অ্যাকচুয়াল কীভাবে রেডি করেছে। তাও ওনাকে আমি ছবি দেখে বলেছি এটা কিন্তু আমি যে কালারটা দিয়েছি সেটা একেবারেই নয়। তো তখন উনি বললেন যে ঠিক আছে আপনি নিয়ে যান, যদি পছন্দ না হয় আমি চেঞ্জ করে দেবো। আমার বাড়িতেও ডেলিভারি দিল, আমি তোমাদের সাথে সেটা ব্লগে শেয়ারও করলাম। আসার পরে আমার তো একদম পছন্দ হয়নি, একদম মানে অন্ধ মানুষও দেখে বুঝে যাবে সেম কালার নয়। উনি সঙ্গে সঙ্গেই সেই সন্ধেবেলা এসে নিয়ে গেলেন। তারপরে যে নিয়ে গেলেন আর ওনার পাত্তা নেই, ফোন করলে ফোন ধরে না, দোকানে ভেতরে লুকিয়ে থাকলো, সামনে ওনার কর্মচারী বলে উনি দোকানে নেই, মানে এভাবে বিভিন্নভাবে আমাদের অ্যাভয়েড করা শুরু করে। তো আমি ভাবলাম টাকাটা বোধহয় আমার মারি গেল, উনি আর বানাবেন না। হঠাৎ একদিন প্রান্তিকের ফোন তুলে বলল যে ওই প্রোডাক্টটা যদি উনি আমাদের, আর ওটা আমরা সেগুন কাঠের বানিয়েছিলাম, কাঠটা কিন্তু আমাদের সামনেই কেনা হয়েছিল, তো বললো ওই কাঠ দিয়ে যদি আমাদের বানিয়ে দেয় তাহলে ওনার লস হয়ে যাবে, বারবার চেঞ্জ হয়েছে ওই জন্য ওনার লেবার খরচা বেড়ে গেছে, ওই জন্য লস হয়ে যাবে, সেই জন্য আমাদেরকে বললো যে আপনাদের আমি নতুন করে বানিয়ে দেবো। আমি তার মানে কি নতুন করে বানিয়ে দেবো না, আমাকে একটা লো মেটেরিয়াল দিয়ে বানিয়ে দেবে যাতে ওনারা লাভ করতে পারে। তো আমি বললাম ছেড়ে দিন, আপনাকে আর সোফা বানাতে হবে না, আপনাকে যেটা আমি অ্যাডভান্স দিচ্ছি ওটা আমাকে রিটার্ন করে দিন, আমি অন্য দোকানে দেখে নিচ্ছি। তখন এই প্রসেসটা মানে রিটার্ন নিয়ে যাওয়ার পরে এইটা প্রায় 1 মাস, মানে সোফা অর্ডার দিয়েছি তারপরে 3 মাস কেটে গেছে। তো তখন আমাদের বলার পর বললো ঠিক আছে আমি ফেরত দিয়ে দেবো। তো দেবো করে আরও প্রায় 15-20 দিন পার করে দিল, টাকা ফেরত দিচ্ছেও না, যোগাযোগও করছে না। তখন আমি কি করব বুঝতে না পেরে আমি আমাদের রাজারহাটের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আমি পোস্ট করি যে ওই অমুক কোম্পানি অমুক দোকানের একজন লোক আমার কাছ থেকে মানে আমি ওনাকে অর্ডার দিয়েছিলাম, টাকা পয়সা নিয়েছেন কিন্তু উনি আমাকে প্রোডাক্টও দিচ্ছেন না, টাকা ফেরতও দিচ্ছে না, আমার কি করণীয়? আমি সবার কাছে একটা উপদেশ চেয়েছিলাম আমার কি করা যায়। তারপর উনি ফেসবুকে পোস্টটা দেখে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, বলে কেন আপনি এবং ফেসবুকে পোস্টে অনেকে লিখেছে যে আপনি টাকাটা ফেরত না দিলে যদি আপনার কাছে প্রুফ থাকে আপনি এফআইআর করুন বা থানায় গিয়ে মানে পুলিশের সাথে যোগাযোগ করুন যে কী করণীয়। সবাই বলে পুলিশের সাথে যোগাযোগ করুন, দেখুন কি করা যায়। এবং ওখানে অনেকেই কমেন্ট করে যে ওনার দোকান থেকে নাকি অনেকেই প্রোডাক্ট নিয়েছেন, 3 বছর হয়ে গেছে সেম জিনিস ঘটে গেছে, না উনি টাকা ফেরত দিয়েছেন না উনি ফার্নিচার ফেরত দিয়েছেন। এবং যারা অনেকে আবার লিখেছে ফার্নিচার নিয়েছে বাট খুব লো মেটেরিয়াল দিয়ে বানিয়েছে সেই জন্য ঘুম ধরে গেছে জিনিসে। আর তখন ভাবলাম ভগবান যা করে সবসময় মঙ্গলের জন্য করে, কারণ ক্ষতি করিনি ভাই জেনে শুনে, অ্যাটলিস্ট সেই ক্ষতিটার হাত থেকে বেঁচে গেছে, কিন্তু আমার কি করে 15,000 টাকা ফেরত পাবো সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না। তো আমরা জুলাই মাসের 31 তারিখে থানায় যাই, থানায় গিয়ে ডায়েরি করি যে প্রথমত আমাদের লেখাটা জমা নেননি, থানা থেকে বললো আমি একটু ফ্রি হয়ে গেলে আপনাকে এবং ওনাকে দুজনকে ফোন করে এই সমস্যার সমাধান করিয়ে দেবো। তো যাই হোক কাগজটা জমা নিয়েছেন কিন্তু কোনো স্ট্যাম্প না নিয়ে আমাদেরকে চলে আসতে বলে, তাই আসি। তারপরে আরও 15 দিন কেটে যায়, না থানা থেকে কোনো স্টেপ হয় না ওনাকে ফোন করে কোনো রিপ্লাই হয়। ওনাকে আমি অনেকবার ভদ্রভাবে বুঝিয়েছি এবং ওনার বিহেভিয়ার ধীরে ধীরে খারাপ হতে শুরু করে, প্রান্তিককে অকথ্য ভাষায় কথা বলতে শুরু করে। প্রান্তিক অত্যন্ত শান্ত এবং ভদ্রবাড়ির ছেলে, ও সহজে কারোর ওপর মাথা গরম করেও না এবং খারাপ কথাও বলেই না, সত্যি বলছি যারা প্রান্তিকের সাথে মিশেছে তারা জানে। কিন্তু তারপরে দেখলাম যে ওকে উল্টে অকথ্য ভাষায় কথাবার্তা শুরু করেছে। তারপরে একদিন হঠাৎ করে ফোন করে বলছে আপনি আপনার টাকা নিয়ে যান। তো প্রান্তিক বলেছে ঠিক আছে, গিয়ে ওই টাকাটা নিয়ে এলো এবং টাকাটার মধ্যে 15,000-এর মধ্যে 10,000 টাকা ফেরত দেয় এবং তিনি নিজের সামনে দাঁড়িয়ে থাকতে পারেনি, ওনার লজ্জা হয়েছে, সেই জন্য কর্মচারী হাত দিয়ে আমাদেরকে ফেরত দেয় টাকাটা। আমি বললাম বাকি 5,000 কবে দেবেন? তখন প্রান্তিককে বলে যে মঙ্গলবার দিন, নেক্সট মঙ্গলবার দিন টাকাটা দেবো। তো বললাম ঠিক আছে তাই হবে। তো মঙ্গলবার দিন যথারীতি প্রান্তিকের অফিসের কাজ ছিল যেতে পারিনি। তো বুধবার দিন, মঙ্গলবার দিন ফোন করেছে কোনো রিপ্লাই করেনি। বুধবার দিন যখন একবার দোকানে ভিজিট করেছিল তখন ওনাকে বললো আমি তো 5,000 টাকা আপনাকে দেবই না, আপনি পুলিশ কেস করেছেন, এই 5,000 টাকা দিয়ে আমি কর্মচারীকে বিরিয়ানি খাওয়াবো তবু আচ্ছা, কিন্তু আপনাকে আমি 5,000 টাকা দেবো না। প্রান্তিক শুধু একটা কথাই বলে যে আমার প্রচুর সময় নষ্ট হয়েছে আপনার পিছনে ফালতু বক করতে, আপনি টাকাটা দেবেন কি না সেটা আমায় শুধু বলে দিন, দেবেন না
আপনার যদি কর্মচারীকে বিরিয়ানি খাওয়ানোর ইচ্ছা থাকে তাহলে আপনি আপনার নিজের টাকায় খাওয়ান, আর আপনি যদি মনে করেন যে 5,000 টাকা নিয়ে আপনি বড়লোক হয়ে যাবেন তাহলে আপনি তাই হন বলে প্রান্তিক চলে আসে। এবং আসার সময় যখন আসছিল প্রান্তিককে বলে যে ধাক্কা মারবে, এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আরও কিছু ইউজ করেছে প্রান্তিকের উপর। এবং সেই কথাটা শুনে আমার এতটাই মাথা গরম হয়ে গেছে, আমি আবার থানায় যাই এবং বলি যে একটা মানুষ দীর্ঘদিন একটা জায়গায় থাকলে কি আর একটা মানুষকে বলতে পারে তাকে আমি মারবো, তাকে আমি এরকম আজে বাজে কথাকে বলতে পারে? আমি এটা থানায় গিয়ে রিকোয়েস্ট করি। তখন থানার পুলিশ সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করে বলে যে কেন উনি এরকম ভাষায় কথা বলেছেন। তখন বলে যে না, আমার মান সম্মান নষ্ট করে দিয়েছে ফেসবুকে পোস্ট করে। আমি যদি টাকাটা দিই উনি কি আমার মান সম্মানটা ফিরিয়ে দিতে পারবেন? আমি পুলিশকে একটা কথাই বললাম, মান সম্মান না, ওনার মান সম্মান কিন্তু আমার হাতে ছিল না। যার যার মান সম্মান নিজের হাতে থাকে। তুমি কাজ ভুল করবে, দিনের পর দিন তুমি লোকের সঙ্গে খারাপ ব্যবহার করবে, তোমার মান সম্মান একদম অটুট থাকবে, এটা কখনো হয় না। নিজের কাজ ভালো করলে মান সম্মান আপনি ভালো থাকবে, এটা আমার মনে হয়। আমার সম্বন্ধে যদি কেউ কটা বাজে কথা বলে তা বলে কি আমি বাজে হয়ে যাব? কখনোই হব না। কারণ আমার কাজ যদি ঠিক হয়, আমি মানুষটা যদি ঠিক হয়, কে কি বললো তাতে আমার কিচ্ছু এসে যায় না। তো যাই হোক, পুলিশকে বলাতে পুলিশ ব্যাপারটা বুঝলো এবং বললো আপনি পরশুদিন আসুন। প্রান্তিক তারপরে যে পরশুদিন এসেছিল গেল, দিয়ে তার মাঝে ওকে বলেছে তুই 5,000 টাকা দিয়ে যাবি, তারপর কথা বলবি। তারপর প্রান্তিককে বলে ওনার নামে নাকি এরকম অনেকেই এসে কেস করেছে, 2টো কেস নাকি অলরেডি থানায় ওই থানাতেই চলছে, যে লোকে টাকা নিয়ে জিনিস দেয়নি, এ করেনি। তা প্রান্তিক বলে বুঝে গেলেন। তো বললো যে আমাদের পুলিশ আন্ডারস্ট্যান্ডিং করতে বললো যে আপনাকে 5,000 টাকা আর ফেরত দেবে না, ও বলেছে 3,000 টাকা দেবে, কারণ 2,000 টাকাও লস হয়ে গেছে। আমি বললাম যাকে যা পাওয়া যায় তাই ভালো। 3,000 টাকা নিয়ে প্রান্তিক চলে এলো এবং প্রান্তিক এটাও ওনাকে বলে এলো বিজনেস উনি করছেন, বিজনেসে লাভ হলেও উনি পাবেন, বিজনেসের লস হলেও কিন্তু ওনারই করা উচিত। আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে কিছু তো পেলামই না, উল্টে আমার পকেট থেকে 2,000 টাকা চলে গেল। অনেক সময় নষ্ট হলো এই থানা পুলিশ করতে করতে, মানে জীবনটা মানে আমার একদম, আর এত কাজ, অফিসের কাজ রয়েছে, টুইটির পরীক্ষা চলছে, তারপর আমার বাড়ির নতুন বাড়িতে কাজ চলছে, সেখানে দেখাশোনা করা, প্লাস এর মাঝখানে আমার ঠাকুমাও মারা যায়। মানে আমি সেটা কাউকেই বলিনি, মানে আমার বলতে কেমন লাগে সেই জন্য আমি বলিনি। তো আমার ঠাকুমার 97 এজ হয়েছিল, তো তার কাজও এখন রীতিমতো আমাদের অসহ্য চলছে, আমার মা বাবা সব অসহ্য চলছে। তো কালকে কাজ আছে, কালকে শুক্রবার আমার ঠাকুমার কাজ আছে। তো এই সমস্ত কিছু এর মাঝখানে, আর আমি না তখন যদি বলতাম আমি এখন থানায় যাচ্ছি, দেখো আমি ব্লগিং করি, আমি থানার সামনে গিয়ে বলি আমার টাকা দেয়নি ফেরত, এইগুলো না একরকম সিম্পেথি গেইন করা। আমি কোনো রকম সিম্পেথি পেতে চাই না। আমাকে 2-3 জন জিজ্ঞেসও করেছে, আমাকে যারা আমাকে চেনে আর কি, তারাও আমাকে ইনবক্স করেও জিজ্ঞেস করেছে দিদি তোমার সোফাটা কি হলো। কালকে ইনফ্যাক্ট একটা কমেন্টও এসছে, সেই কমেন্টের আমি রিপ্লাই করেছিলাম, এটা নিয়ে একটা হিস্ট্রি হয়ে গেছে, আমি তোমাদের পরে শেয়ার করবো। তাই জন্য ভাবলাম এখন একটু টাইম আছে যখন, আজকে বলি যে মানুষ কীরকম অসৎ হয়ে গেছে দিনে দিনে। কাজ পেয়েছি, কাজ করব এবং তার বদলে আমাকে টাকা দেবে, এটা সিম্পল ব্যাপার। তো যাই হোক, সোফা তো পেলামই না, উল্টে আমার 2,000 টাকা চলে গেল, মাস থেকে 4.5 মাস কেটে গেল। আর তারপর ভাবলাম যা হয় না ভালোর জন্যই হয়, সমস্ত নেগেটিভ জিনিসের পিছনে একটা ভালো জিনিস কিন্তু লুকিয়েই থাকে। সেটা হচ্ছে আমার বাড়িতে যদি এখানে সোফাটা আসতো, ওরা হয়তো তুলে দিয়ে যেত, কারণ আমাদের এই বাড়ির লিফটটা খুব ছোট, মানে 5 জন মতো ওঠা যায়, ফার্নিচার এত বড় ফার্নিচার তোলা যাবে না, ওরা হয়তো সিঁড়ি দিয়ে তুলে দেবে, কিন্তু আমাকে যখন ও বাড়িতে নিয়ে যেতে হবে তখন আমাকেই সিঁড়ি দিয়ে নামাতে হবে, প্লাস ওখানে আরও সিঁড়ি, এটা তো 4 তলা, ওটাতে আরও অনেক উঁচু, তো অতখানি সিঁড়ি দিয়ে তুলতে হবে, কারণ ওখানে এত বড় ফার্নিচার লিফটে তোলা অ্যালাউ না। বললাম যা হয় দেখেছো তো, ভালোর জন্যই হয়। আর ওনাকে আমি চিনতে পারলাম। এই হচ্ছে আমার সোফার হিস্ট্রি, বুঝতেই পারছো বিশাল একটা ঝড় বয়ে গেছে। আর সেই ঝড় নিয়ে আর কি করবো, যাই এখন রান্না বান্নাটা সেরে ফেলি, কারণ প্রান্তিক যাবে অফিসে। স্নান করে পুজো করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে। এখন স্নান করে উঠেছি, বাট এখনও ওয়াশিং মেশিন চালাইনি। ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো, দেন লাঞ্চ করতে বসবো, কারণ আমার আবার কাজও আছে, সেই কাজগুলো করতেও বসবো। হচ্ছে আজকে আমাদের লাঞ্চ থালি, ভাত, কাঁকরোল ভাজা, আর এই রয়েছে স্যালাড, ডাল, মাছের কালিয়া আর টক দই।
এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চটা করে নেব। খাবারটা এমনিই ঠান্ডা হয়ে গেছে, কারণ অনেকক্ষণ আগে রান্না করেছি না, পাতি খেয়ে বেরিয়ে গেছে, বেলাও হয়ে গেছে, তাই ঝটপট করে লাঞ্চটা করে নিই, কাজে বসি। আর আজকের এই ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণে যেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।